আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব ইকিগাই বইয়ের পার্ট 6 দীর্ঘ ও সুস্থ জীবনের জাপানি রহস্য। লেখক হেক্টর গার্সিয়া এবং ফন্সেল মিরালস। তাৎক্ষণিক ছুটি, ধ্যানের মাধ্যমে সেখানে পৌঁছা যাওয়া। মানসিক প্রশিক্ষণ আমাদের আরো দ্রুত একটা প্রবাহের জায়গা নিয়ে যেতে পারে। ধ্যান বা মেডিটেশন আমাদের মানসিক পেশির অনুশীলনের একমাত্র ভালো একটি উপায়। অনেক ধরনের মেডিটেশন রয়েছে যেগুলোর উদ্দেশ্য একই, মনকে শান্ত করা, আমাদের চিন্তা ভাবনা এবং আবেগগুলো পর্যবেক্ষণ করা এবং একক কোনো বিষয়ের উপর মনোযোগকে কেন্দ্রীভূত করা। মূল অনুশীলনটি হচ্ছে সোজা হয়ে বসে শ্বাস প্রশ্বাসের উপর মনোযোগ কেন্দ্রীভূত করা। যে কেউ এটি করতে পারেন এবং আপনি কেবলমাত্র এক সেশনের পরেই একটি পার্থক্য অনুভব করবেন। আপনার নাকের ভিতরে প্রবেশ এবং বাইরে বেরিয়ে আসা বাতাসের দিকে মনোযোগ স্থির করে আপনার চিন্তা ভাবনার জড়কে কমিয়ে এনে আপনার মানসিক দিগন্তকে পরিষ্কার করতে পারেন। তীরন্দাজের গোপন কৌশল। 1988 সালের অলিম্পিকে আর্চারিতে স্বর্ণপদক বিজয়ী হয়েছিলেন দক্ষিণ কোরিয়ার 17 বছর বয়সী একজন বালিকা। যখন তার কাছে জানতে চাওয়া হয়েছিল কিভাবে তিনি এটি সম্ভব করেছিলেন, তিনি উত্তর দিয়েছিলেন যে তার প্রশিক্ষণের সর্বাধিক গুরুত্বপূর্ণ অংশটি হলো প্রতিদিন 2 ঘন্টা ধ্যান। আমরা যদি একটি প্রবাহ পর্যায়ে স্টেটার ফ্লো আরো ভালোভাবে পৌঁছাতে চাই, তবে আমাদের স্মার্টফোন বা তার নোটিফিকেশনগুলো যা আমাদের মনোযোগকে প্রতিনিয়ত ব্যবহার করে, তার বিরুদ্ধে মেডিটেশন একটি প্রতিষেধক। মেডিটেশনের শুরুতে একটা সাধারণ ভুল সবাই করে থাকে, তা হলো সেটাকে সঠিকভাবে করতে পারছে কিনা তা নিয়ে উদ্বেগ থাকা। পুরোপুরি মানসিক নীরবতা অর্জন বা নির্বাণা পর্যায়ে চলে যাওয়ার চেষ্টা। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়টি হলো এই অভ্যাসটির দিকে মনোনিবেশ করা। যেহেতু মনে সর্বদা ভাবনার ধারাবাহিকতা, ঘূর্ণি ধারণা ও ভাবনা চিন্তা আমাদের চেতনাকে দমিয়ে দেয়, তাই কয়েক সেকেন্ড ধ্যান আমাদের অনুভূতিকে বিশ্রাম দেয় এবং একটি নির্মলতার অনুভূতি জাগায়। প্রকৃতপক্ষে ধ্যানের অনুশীলনে আমরা অন্যতম যে জিনিসটি শিখি তা হলো আমাদের মনের পর্দায় যা কিছু বেশি উঠুক না কেন তা নিয়ে উদ্বিগ্ন না হওয়া। বাস নিপাত যাক, এমন ধারণা আমাদের মনের মধ্যে ঝলকিয়ে উঠতে পারে, তবে আমরা এটিকে কেবল একটি চিন্তা হিসেবেই চিহ্নিত করে এবং এটিকে বিচার বিশ্লেষণ বা প্রত্যাখ্যান না করেই মেঘের মতো মন থেকে উড়ে যেতে দেই। এটি কেবলমাত্র একটি চিন্তা। কিছু বিশেষজ্ঞের মতে এটি প্রতিদিন 60,000 চিন্তা ভাবনার মধ্যে কেবলমাত্র একটি চিন্তা। ধ্যান আমাদের মস্তিষ্কে আলফা ও বিটা তরঙ্গ তৈরি করে। যারা মেডিটেশন অভিজ্ঞ তাদের তরঙ্গগুলি সঠিকভাবে উপস্থিত হয়। এরকম অনুভূতি তৈরি হতে অনেক সময় আধা ঘন্টা সময় লেগে যেতে পারে। এই প্রশান্তিদায়ক ব্রেইন ওয়েভ এমন একটি তরঙ্গ যা আমরা ঠিক ঘুমিয়ে পড়ার আগে, তখন রোদে শুকিয়ে থাকি এবং গরম জলে গোসল করে নেই, তখন সক্রিয় হয়। আমরা যেখানে যাই না কেন মনের ভিতর কোনো কিছু করার উদ্দেশ্য নিয়ে করি। এটা শুধু জানা কিভাবে সেটা পেতে হয়, যা সবাই কিছুটা অনুশীলন করেই করতে পারে। মানুষ ধর্মানুষ্ঠানিক জীব। লাইফ ইজ ইনহেরেন্টলি, জীবন সহজাতভাবেই রীতিনীতিতে আবদ্ধ। আমরা তর্ক করতে পারি যে মানুষ প্রাকৃতিকভাবেই রীতিনীতি অনুসরণ করে যা তাদেরকে ব্যস্ত রাখে। এখন অনেক আধুনিক সংস্কৃতিতে আমরা লক্ষ্যের পর লক্ষ্য অন্বেষণ করি এবং নিজেকে সফল দেখতে বিভিন্ন রীতিনীতি অনুসরণ করতে বাধ্য হই। ইতিহাসের পথ ধরে মানুষ সর্বদাই ব্যস্ত থাকে। শিকার, রান্না, কৃষিকাজ, অন্বেষণ এবং পরিবারের লালন পালন, এমন সব কাজকর্ম যা রীতিনীতিতে আমরা আবদ্ধ এবং আমাদেরকে সমস্ত দিনগুলোকে ব্যস্ত রাখে। আধুনিক জাপানে প্রতিদিন জীবনারণ্যে বিভিন্ন রীতিনীতি
ধর্মানুষ্ঠানগুলো যেন এখনো ভিন্ন পন্থায় পালিত হয়। জাপানের প্রধান ধর্মগুলো হচ্ছে কনফুসিয়ানিজম, বৌদ্ধ এবং শিন্টোইজম, যেগুলোর নিখুঁত নিয়মের বাইরে আচার অনুষ্ঠানের মাধ্যমে পালন করাটাই যেন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। জাপানের ব্যবসা বাণিজ্য করতে গেলে প্রাপ্ত শেষ ফলাফলের চাইতে তার প্রক্রিয়া, বিনম্রতা ও আপনি কিভাবে সেটা করছেন সেটাই যেন গুরুত্বপূর্ণ। অর্থনীতির জন্য এটা ভালো কি মন্দ এই বইয়ে অবশ্য সেটা আলোচনা বিষয় নয়। যেটা সর্বজন গ্রাহ্য সেটা হলো রাজনীতিতে আবদ্ধ কোনো কাজের পরিবেশ এমনভাবে কাজ করে যেখানে বসদের দ্বারা নির্ধারিত অস্পষ্ট লক্ষ্য চাপের মধ্যে একটা প্রবাহ খুঁজে নেওয়া। ধর্মানুষ্ঠানিক রীতিনীতিগুলো আমাদের পরিষ্কার বিধিনিধান এবং লক্ষ্য শেখায়, যেটা আমাদের একটা প্রবেশ করতে সাহায্য করে। যখন আমাদের সামান্য একমাত্র বড় লক্ষ্য থাকে, তখন আমরা অনেক সময় হারানোর অনুভূতিকে অথবা বিহ্বল হয়ে পড়ি। রাজনীতিতে আমাদের লক্ষ্য অর্জনের পথে প্রক্রিয়া পদক্ষেপ দিয়ে সহায়তা করেন। যখন কোনো বড় লক্ষ্যের মুখোমুখি হই, তখন পুরো প্রক্রিয়াটিকে ভেঙে ছোট ছোট অংশ করার চেষ্টা করে, তারপর প্রতিটি অংশকে উত্তরণের চেষ্টা করে। প্রতিদিন ধর্মাচরণগুলোকে উপভোগ করা এবং সেগুলোকে প্রবাহান্তরে প্রবেশের সহায়তা হিসেবে ব্যবহার করুন। ফলাফল সম্পর্কে চিন্তা করবেন না, এটা স্বাভাবিকভাবেই আসবে। কোনো কিছু করার মধ্যে সুখ ফলাফল নয়। মনে রাখুন, লক্ষ্যের উপরে রীতিনীতি। সবচেয়ে সুখী ব্যক্তি মানে এই নয় যে ব্যক্তি যে সবচেয়ে বেশি অর্জন করেছে। তারা হলেন এমন একজন যিনি প্রবাহান্তরে অন্যের চেয়ে বেশি সময় ব্যয় করেছেন। ইকিগাই সন্ধানে প্রবাহের ব্যবহার। এই অধ্যায় পড়ার পর আপনি নিশ্চিত বুঝতে পেরেছেন আপনার জীবনযাত্রার কোন প্রক্রিয়াগুলো আপনাকে প্রবাহ স্তরে প্রবেশ করাবে। সেগুলো সবকিছু আপনি একটি কাগজে লিখে ফেলুন। তারপর নিজেকে প্রশ্ন করুন, কোন প্রক্রিয়াগুলো আপনার একটি ফ্লো তৈরিতে আপনাকে চালিত করে, কেন এই কার্যকলাপ ফ্লোর দিকে চালিত করে। যে সমস্ত কার্যক্রম একসময় আপনি একা অথবা লোকজনের সাথে করতে বেশি পছন্দ করেন সেগুলো কি? মুভমেন্ট করতে হয় এমন কাজ, নাকি চিন্তা ভাবনার কাজে আপনি বেশি প্রবাহ খুঁজে পান? এই প্রশ্নগুলোর উত্তরের মধ্যে আপনার অন্তর্নিহিত ইকিগাই খুঁজে পেতে পারেন, যা আপনার জীবনের উন্নতি করে। যদি আপনি তা না করেন, তবে আপনার প্রবাহকে সঞ্চারিত করে এমন ক্রিয়াকলাপগুলোতে আরো বেশি সময় ব্যয় করে আপনি যা চান তার গভীরে গিয়ে অনুসন্ধান চালিয়ে যান। প্রবাহ রহস্যময়। এটি একটি পেশির মতো। আপনি যত বেশি প্রশিক্ষণ নেবেন তত বেশি প্রবাহিত হবে এবং আপনি ইকিগাইয়ের দিকে ধাপে ধাপে এগিয়ে যাবেন। দীর্ঘ জীবন লাভ করা ও গুরুরা দীর্ঘদিন বেঁচে থাকার ব্যক্তিদের স্মরণীয় বাণী। যারা এই পৃথিবীতে দীর্ঘদিন বেঁচে ছিলেন তাদের সম্পর্কে আমরা জানব। তারা কিভাবে জীবনযাপন করেছেন, কি খাবার খেয়েছেন, কিসের নিয়ম কানুন মেনে চলতেন ইত্যাদি বিষয়। যখন আমরা এই বইটি নিয়ে কাজ শুরু করি, আমরা কেবল দীর্ঘ এবং সুখী জীবন জন্য যেসব বিষয় অবদান রাখে শুধু সেগুলো নিয়ে গবেষণা করতে চাই না। আমরা এই শিল্পে যারা গুরু তাদের কাছ থেকে শুনতে চেয়েছিলাম তাদের দীর্ঘায়ু লাভ করার গোপন রহস্য। ওয়াকিনামাতে আমরা তাদের যেসব সাক্ষাৎকার নিয়েছি তা পরবর্তী অধ্যায়ে সংযোজিত রয়েছে। তবে এর আগে কয়েকজন আন্তর্জাতিকভাবে দীর্ঘ জীবনের অধিকারী চ্যাম্পিয়নদের জীবন দর্শনের একটি সংক্ষিপ্তসার উপস্থাপন করছি। আমরা সেই সব সুপার সেঞ্চুরিয়ানদের সাথে কথা বলেছি যারা 110 বছর বা তার বেশি সময় হলো বেঁচে আছেন। বিশ্বে বর্তমানে আনুমানিক 300 থেকে 450 সুপার সেঞ্চুরিয়ান রয়েছে। বিশ্বজুড়ে গড় আয়ু বৃদ্ধির
পরিপ্রেক্ষিতে সুপার সেঞ্চুরিয়ান সংখ্যা আরও বাড়তে পারে। একটি স্বাস্থ্যকর এবং উদ্দেশ্যপূর্ণ জীবনযাপনের মাধ্যমে আমরা তাদের সারিতে যোগ দিতে পারি। তাহলে আসুন আমরা দেখি সুপার সেঞ্চুরিয়ানরা তাদের যাপিত জীবন সম্পর্কে কে কি বলেছিলেন। মিশা ওয়াকিয়া 117 বছর। খাও এবং ঘুমাও। তিনি বলেছেন, খাও এবং ঘুমাও এবং তুমি দীর্ঘদিন বেঁচে থাকো। তোমাকে আরাম করা শিখতে হবে। 2015 সালে বার্ধক্য প্রক্রিয়া সংক্রান্ত বিজ্ঞানের একদল গবেষকের মতে বিশ্বের সবচেয়ে বেশি বয়স্ক মানুষ ছিলেন জাপানের মিশা ওয়াকাওয়া নামের একজন মহিলা, যিনি 117 বছর 27 দিন বেঁচে ছিলেন। একজন টেক্সটাইল ব্যবসায়ীর কন্যা, তিনি 1998 সালে জন্মগ্রহণ করেছিলেন, যখন স্পেন, কিউবা এবং ফিলিপাইনে তার উপনিবেশগুলো হারিয়েছিলেন এবং আমেরিকা যুক্তরাষ্ট্র হাওয়াই দখল করে নেয় এবং এই পেপসি, কোকা-কোলা চালু হয়। 3টি শতাব্দীর মধ্যে দিয়ে বেঁচে থেকে তিনি 110 বছর বয়স পর্যন্ত কারো সহযোগিতা ছাড়াই চলতে ফিরতে পারতেন। বিশেষজ্ঞরা যখন তার সযত্নের রুটিন সম্পর্কে জিজ্ঞেস করেছিলেন, তখন মিশা উত্তর দিলেন, সুশি খেয়েছি এবং ঘুমিয়েছি। দীর্ঘ জীবনের জন্য তারা যখন তার গোপন বিষয়টি জিজ্ঞেস করলেন, তখন তিনি হেসে উত্তর দিলেন, আমি নিজেকে একই জিনিস জিজ্ঞেস করি। জাপানে যে দীর্ঘ জীবনের একটি কারখানা হিসেবে তার দ্বারা অব্যাহত রেখেছে তার প্রমাণ একই বছরের জুলাইয়ে সাকারি মোমোই নামের একজন 112 বছর 150 দিন বয়সে মৃত্যুবরণ করেন। সেই সময় তিনি বিশ্বের সবচেয়ে বয়স্ক মানুষ ছিলেন, যদিও তিনি ইতিপূর্বেই 55 জন মহিলার চেয়ে কম বয়সী ছিলেন। মারিয়া ক্যাপোভিলা 117 বছর। আমি জীবনে কখনো মাংস খাইনি। 1889 সালে ইকুয়েডরে জন্মগ্রহণকারী মারিয়া ক্যাপোভিলা গিনেস রেকর্ডে বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি হিসেবে স্বীকৃতি পেয়েছিলেন। তিনি 2006 সালে 116 বছর 387 দিন বয়সে নিউমোনিয়া মারা যান। তিনি 3 সন্তান, 12 নাতি-নাতনি এবং 20 জন পুত্র-পুত্রী রেখে গিয়েছিলেন। তিনি 107 বছর বয়সে তার একটি শেষ সাক্ষাৎকার দিয়েছিলেন। তার স্মৃতি এই ভাবনাগুলো তিনি এভাবে ব্যক্ত করেছিলেন, আমি খুশি এবং আমি এজন্য ঈশ্বরকে ধন্যবাদ জানাই, যিনি আমাকে বেঁচিয়ে রেখেছিলেন। আমি কখনোই ভাবিনি যে এতদিন থাকবো। ভেবেছিলাম যে আমি অনেক আগে মারা যাব। আমার স্বামী আন্তোনিও ক্যাপোভিলা ছিলেন জাহাজের একজন ক্যাপ্টেন। তিনি 84 বছর বয়সে মারা যান। আমাদের 2 কন্যা এবং 1 ছেলে। আর এখন আমার অনেক নাতি-নাতনি এবং পুত্রও রয়েছে। আগের দিনগুলোতে সবকিছু ভালো ছিল। লোকেরা ভালো আচরণ করত। আমরা নাচ করতাম। তবে আমরা সংযত ছিলাম। একটি গান ছিল যার সাথে আমি নাচতে পছন্দ করতাম। লুইস অ্যালারকান এর মারিয়া। আমার সেই শৈশব দিনের কথা এখনো বেশ মনে আছে। আমি বিগত দিনের আমার প্রচুর প্রার্থনার কথাগুলো স্মরণ করি এবং এগুলোকে এখনো প্রতিদিন বলি। আমি গ্রুপ ড্যান্স অনেক পছন্দ করি এবং এখনো এটি নাচতে পারি। কখনো কারুশিল্পের কাজ করি। আমি যখন স্কুলে ছিলাম তখন এগুলো করতাম। সে তার অতীত স্মরণ শেষ করে তার পুরাতন কায়দায় নামতে লাগলো, যা ছিল একসময় তার গভীর আগ্রহের বিষয়। আর সেই পছন্দ টিকিয়ে রাখার শক্তি তাকে কয়েক দশক কম বয়সী করে রেখেছিল। দীর্ঘায়ু হওয়ার জন্য তার গোপন রহস্যের কথা জিজ্ঞেস করলে তিনি সোজা জবাব দিয়েছেন, দীর্ঘ জীবনের রহস্য কি তা আমিও জানি না, তবে কেবলমাত্র আমি যা করেছি তা হলো আমি আমার জীবনের কখনোই মাংস খাইনি। এটার জন্য হতে পারে। জিন ক্যালমেট 122 বছর। সবকিছুই সুন্দর। 1975 সালে ফেব্রুয়ারিতে ফ্রান্সের আলরেসে জন্মগ্রহণকারী জিন ক্যালমেট আগস্ট 4, 1997 সাল পর্যন্ত বেঁচে ছিলেন। 122 বছর বয়স পর্যন্ত যে বেঁচে থাকা যায়
ইতিহাসের সাক্ষ্য হিসেবে তিনি বয়স্কতম ব্যক্তি। তিনি কৌতুক করে বলেছিলেন, তিনি জন্মদিন উদযাপনে অসংখ্য রেকর্ড ভেঙেছেন। একটি সুখী জীবন শেষে তিনি স্বাভাবিক মৃত্যুবরণ করেন, যে সময় পর্যন্ত তিনি নিজের প্রায় কোনো কিছু থেকেই সরিয়ে রাখেননি। তিনি 100 বছর বয়স পর্যন্ত সাইকেল চালিয়েছেন, 110 অবধি নিজেই জীবনযাপন করেছেন। যখন দুর্ঘটনাক্রমে তার অ্যাপার্টমেন্টে একটি ছোট আগুন লেগেছিল, তখন তিনি একাই নার্সিং হোমে গিয়েছিলেন। তিনি 120 বছর বয়সে ধূমপান বন্ধ করেছিলেন। যখন তার চোখে ছানি পড়ার কারণে ঠোঁটের কাছে আর সিগারেট আনতে পারতেন না। তার দীর্ঘ জীবনের রহস্যগুলোর মধ্যে একটি হয়তো তার হাস্যরসের অনুভূতি। তিনি তার 120তম জন্মদিনে যেমন বলেছিলেন, আমি ভালোভাবে দেখতে পাই না, আমি ভালো শুনতে পাই না এবং আমার খারাপ লাগে, কিন্তু সবকিছুই সুন্দর। ওয়াল্টার রুনি 114 বছর। যদি আপনি নিজের মন ও শরীরকে কাজে ব্যস্ত রাখেন, তবে দীর্ঘদিন বেঁচে থাকতে পারবেন। 1896 সালে মিনেসোটায় জন্মগ্রহণকারী ওয়াল্টার রুনি তার জীবদ্দশায় 3টি শতাব্দী দেখতে পেলেন। তিনি 2011 সালের মন্টানায় স্বাভাবিক মৃত্যুবরণ করেন। তার দুজন স্ত্রী ও রেলওয়েতে চাকরি, 50 বছর কর্মজীবন অভিজ্ঞতা ছিল। 83 বছর বয়সে চাকরি থেকে অবসর নিয়ে তিনি মন্টানায় একটি জীবনযাপন সহায়ক কেন্দ্রে যোগদান করেন এবং মৃত্যুর আগ পর্যন্ত সেখানে কর্মরত ছিলেন। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণের দ্বিতীয় বয়স্ক ব্যক্তি। জীবনের শেষ বছরগুলোতে তিনি অনেকগুলো সাক্ষাৎকার দিয়েছিলেন। তার দীর্ঘ জীবনের রহস্য হিসেবে অন্যান্য বিষয়গুলোর সাথে যেটাকে তিনি গুরুত্ব দিয়েছিলেন তা হলো দিনে মাত্র 2 বার আহারের অভ্যাস এবং যত বছর সম্ভব কাজ চালিয়ে যাও। তার 112তম জন্মদিনে তিনি বলেছিলেন, আপনার মন এবং আপনার শরীর সবসময় ব্যস্ত রাখুন, তাহলে পৃথিবীতে দীর্ঘকাল থাকবেন। তখন পর্যন্ত তিনি প্রত্যেক দিন ব্যায়াম অনুশীলন করতেন। রুনি এর অন্যান্য রহস্যগুলোর মধ্যে ছিল অন্যকে সাহায্য করার অভ্যাস এবং তিনি কখনো মৃত্যুকে ভয় পেতেন না। 2010 সালে অ্যাসোসিয়েটেড প্রেসের সাথে একটি সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, আমরা সবাই মারা যাব, কিন্তু কিছু মানুষ ভয় পায়। মৃত্যুকে কখনো ভয় পাবেন না, কারণ আপনি মরার জন্যই জন্মেছেন। 2011 সালে মারা যাওয়ার আগে তিনি একজন যাজককে বলেছিলেন যে তিনি ঈশ্বরের সাথে চুক্তি করেছেন, তিনি যদি আর ভালো না হন তবে সময় হয়েছে যাবার। আলেকজান্ডার ইমিস 111 বছর। আমি এখনো মারা যাইনি। 1903 সালে পোল্যান্ডে জন্মগ্রহণকারী আলেকজান্ডার ইমিস আমেরিকা যুক্তরাষ্ট্রের একজন কেমিস্ট ও প্যারাসাইকোলজিস্ট ছিলেন। 2014 সালে তার পূর্বসূরির মৃত্যু হয়। তিনি পৃথিবীর সবচেয়ে বয়স্ক ব্যক্তি ছিলেন। একটি সমৃদ্ধ দীর্ঘ জীবনের রহস্য বলতে গিয়ে তিনি বলেছিলেন, আমি জীবনে কখনো মদ পান করিনি। এটি এমনও নয় যে আমি নোবেল পুরস্কার জিতেছি। তিনি বলেন, আমি কখনোই ভাবিনি যে আমার এত বয়স হয়ে যাবে। কেউ যখন তাকে বলতো তার এতদিন বেঁচে থাকার গোপন রহস্য কি, তার উত্তরে তিনি বলতেন, আমি জানি না, আমি শুধু জানি আমি এখনো মারা যাইনি। সুভাষ সেনসারিয়ানদের কয়েকটি কথায় বারবার প্রতিধ্বনিত হয়েছে, তো হলো আনন্দের সাথে বাঁচো। তা হলো আনন্দের সাথে বাঁচো, আনন্দের সাথে যে কাজ ভালো লাগে তাই করো, পরিমিত খাও এবং পরিমিত ঘুমাও। ইকিগাই শিল্পীরা দীর্ঘ জীবনের রহস্য শুধুমাত্র 100 বছর পেরিয়ে বেঁচে থাকাদের বেলাতেই যে রয়েছে তা নয়। এমন অনেক আছেন যাদের নাম হয়তো গিনেস বুক অফ রেকর্ডে অনুপ্রেরণা এবং ধারণা সরবরাহ করে সেই সব জীবনশিল্পীরা যারা অবসর গ্রহণের পরবর্তীতে তাদের ইকিগাইয়ের মশাল নিয়ে এগিয়ে চলেছেন।
শিল্প তার সমস্ত আকার প্রকারে রয়েছে ইকিগাইয়ের মধ্যে, যা সুখ এবং উদ্দেশ্যপূর্ণ জীবন নিয়ে আসতে পারে। এটা মুক্তভাবে সৌন্দর্য উপভোগ করা এবং নির্মাণ করা, যাতে সমস্ত মানুষ প্রবেশ করতে পারে। হোকুসাই একজন জাপানি শিল্প, যিনি ইকুই স্টাইলে কাঠের ব্লক দিয়ে মুদ্রণ পদ্ধতি তৈরি করেছিলেন। যিনি 88 বছর বেঁচে ছিলেন, মধ্য 1800 শতক থেকে মধ্য 1900 শতক পর্যন্ত। 100 Years of এমটি ফুজি বইয়ের প্রথম সংস্করণে তিনি লিখেছেন, 70 বছর বয়সের আগে আমি যা তৈরি করেছি তা দর্তব্যের মতো না। 73 বছর বয়সে আমি প্রকৃত পশু পাখি, ঘাস, গাছ, পাখি, মাছ ও পোকামাকড়ের প্রকৃতি গড় কাঠামো বুঝতে পারি। ফলস্বরূপ মনে হলো 80 বছর বয়সে আমি আরো উন্নতি করব। 90 বিষয়গুলোর রহস্যের মধ্যে প্রবেশ করব। 100 বছর বয়সে আমার সিদ্ধান্ত ছিল একটি ডিগ্রি নেওয়া, এবং যখন আমি 110 বছর বয়সী হব, তখন আমি যা করেছি প্রতিটি পয়েন্ট এবং প্রতিটি লাইনই আমার জীবনের সাথে জড়িয়ে থাকবে। পরবর্তী পৃষ্ঠাগুলোতে আমার নিউ ইয়র্ক টাইমসের জন্য নেওয়া দীর্ঘ জীবনশিল্পীদের সাথে ক্যামিলি সিডনি ও সাক্ষাৎকার থেকে কিছু অনুপ্রেরণাদায়ক বাক্যের সংগ্রহ দেখব, যারা এখনো বেঁচে আছেন, কেউ অবসর নেননি এবং তাদের আবেগ উপভোগ করছেন, যা তাদের জীবনের শেষ পর্যন্ত অনুসরণ করার পরিকল্পনা রয়েছে, যা প্রমাণ করে যে যখন আপনার স্পষ্ট উদ্দেশ্য রয়েছে, তখন কেউ আপনাকে থামাতে পারবে না। অভিনেতা স্টেফান পালামার 86 বছর বয়স্ক এখনো কাজ করে চলেছেন। তিনি তার মনের ইচ্ছা প্রকাশ করেছেন এভাবে: আমি অভিনয়ের মঞ্চে আমার শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চাই, যেটা হবে আমার জন্য একটি দুর্দান্ত চলে যাওয়া। আধুনিক জাপানি কমিকসের জনক ওসামু তেজুকা 1989 সালে তার মৃত্যুর পূর্বে এই অনুভূতিটি প্রকাশ করেছিলেন। তিনি তার শেষ কার্টুনটি এখনো আঁকেননি। তার শেষ কথা ছিল, আমাকে কাজ করতে দিন। 86 বছর বয়স্ক চলচ্চিত্র নির্মাতা ফ্রেডরিক উইজম্যান প্যারিসে ঘুরে বেড়ানোর সময় বলেছিলেন যে তিনি তার কাজ করতে পছন্দ করেন, এজন্য জাতীয় একাকী ঘুরে বেড়ান। তিনি বলেছিলেন, প্রত্যেকেই তাদের ব্যথা বেদনা নিয়ে শুধু অভিযোগ করে, কিন্তু আমরা বন্ধুরা কেউ হয়তো মারা গেছেন, নতুবা এখনো কাজ করছেন। ক্লেমেন হেরেরা একজন চিত্রশিল্পী, যিনি সবেমাত্র তার 100তম বছরে প্রবেশ করেছেন। 89 বছর বয়সে তিনি তার প্রথম চিত্রকর্মটি বিক্রি করতে পেরেছিলেন। আজ তার চিত্রকর্মগুলি আধুনিক চিত্রশালাগুলির সংগ্রহে রয়েছে। যখন তাকে জিজ্ঞেস করা হলো তিনি তার ভবিষ্যৎটিকে কিভাবে দেখছেন, তখন প্রতিক্রিয়া জানিয়েছিলেন, আমি সবসময় প্রত্যাশা করি আমার কাজটি শেষ করার। আমি প্রতিদিন বেঁচে থাকি। পড়াশোনা চালিয়ে যান, বন্ধ করবেন না। পড়ার কোনো বিকল্প নেই, আপনি কখনো আপনার পড়া বন্ধ করবেন না। ভালো অভ্যাসগুলোর মধ্যে বই পড়া অন্যতম একটি, তাই পড়তে থাকুন। আপনি হয়তো বৃদ্ধ হয়ে গেছেন এবং আপনার শরীর ভিতর কাঁপুনি, রাতে আপনাকে বারবার জেগে উঠতে হয়। আপনি হয়তো আপনার পাশের একমাত্র ভালোবাসার মানুষটিকে হারিয়ে ফেলছেন। আপনি আপনার চারপাশের বিশ্বকে বিরূপ বিহ্বল দেখতে পারেন, বা আপনার আশা আকাঙ্ক্ষা পদদলিত। এইসবের জন্য তখন আপনার কেবল একটি বিষয়ে করার থাকে, তা হলো পড়তে থাকুন, বিশ্বকে জানুন। এটাই একমাত্র বিষয় যাতে মন কখনো অবসন্ন হয় না, কখনো বিচ্ছিন্ন হতে পারে না, কখনো নির্যাতিত হয় না, কখনো ভয় বা অবিশ্বাস সৃষ্টি করতে পারে না, এবং আফসোসের স্বপ্ন বোধ করতে পারে না।
টি.এইচ. হোয়াইট দ্য ওয়ান এর ফিউচার কিং প্রকৃতিবিদ এবং লেখক এডওয়ার্ড উইলস দৃঢ়তার সাথে বলেছিলেন, আমি মনে করি আমার যথেষ্ট অভিজ্ঞতা হয়েছে যারা বড় বড় প্রশ্নগুলো করেছেন তাদের সাথে যোগ দেওয়ার মতো। প্রায় 10 বছর আগে যখন আমি বিস্তৃতভাবে পড়তে থাকি এবং চিন্তা করতে থাকি সেই সব প্রশ্নগুলো নিয়ে, যে আমরা আসলে কি, আমরা কোথা থেকে এসেছি এবং কোথায় আমরা যাচ্ছি, তখন আমি অবাক হয়ে যাই এই বিষয়ে কত অল্পই জানি। এলসওয়ার্থ কেলি নামের একজন শিল্পী, যিনি মারা গেছেন 92 বছর বয়সে 2015 সালে, তার কথায় বয়সের সাথে সাথে আমরা শরীরের কার্যক্ষমতা আংশিক হারাই সত্যি, কিন্তু তার পরিবর্তে আমরা জীবনের স্পষ্টতা সম্পর্কে আরো বৃহত্তরভাবে বুঝতে পারি এবং মানসিকভাবে আরো শক্তিশালী হয়ে উঠি। আমি বয়স্ক হওয়া সম্পর্কে একটি বিষয়ে জানি, আরো বেশি কিছু দেখতে হবে। প্রতিদিন আমি নতুন জিনিসগুলো দেখছি এবং নতুন নতুন চিত্রকর্ম দেখার মতো। এই কটা লাইন হইলে তো তোমার কুটুর হলে তো আমি পারবো না।